চেষ্টা করেও নিজেকে অনির্বাণের কাছ থেকে আড়াল করতে পারলো না রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ঈশা যখন সেই স্টোরে দৌড়ে যায়, ঠিক সেই মুহূর্তে ঈশা বলতে থাকে যে আচ্ছা অনামিকা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কিছুক্ষণ আগেও কি এই স্টোরে এখানেই দাঁড়িয়েছিলে বলো তো? তাহলে এটা কি করে হতে পারে? অন্যদিকে ঈশা বলতে থাকে যে আচ্ছা, আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি, কোনো মতে অনামিকা নিজেকে আড়াল করার জন্য কোথাও একটা লুকিয়ে পড়েনি তো? নয়তো বা অনির্বাণ দাদাভাইয়ের চোখে কী কারণেই বা অনামিকা পড়লো না, আমার তো সেটাই মাথায় ঢুকছে না। এই স্টোরটা তো এমনও কোনো ছোটো আহামরি কিছু না যে যার ফলে কিনা অনির্বাণ দাদাভাইয়ের চোখের পড়ার মতো না। তাহলে কেনই বা সে অনামিকাকে দেখতে পেলো না? কিছুই তো মাথায় ঢুকছে না। অন্যদিকে অনামিকা বলতে থাকে যে আচ্ছা ঈশা, তোমাকে আমি একটা কথা বলছি, আমার না মোটেও আর মন বসছে না এখানে। কেন জানি না আমার যথেষ্ট পরিমাণে ক্লান্তি লাগছে। আমার কেন জানি মনে হচ্ছে যে আমি বাড়ি গিয়ে যদি একটু রেস্ট নিতাম তাহলে হয়তো বা ভালো হতো। অন্যদিকে ঈশার ছোটো যা বলতে থাকে যে এই তো সবেমাত্র আমরা শপিং মলে এলাম, এরই মধ্যে তোমার এতটা অস্থিরতা কেন তৈরি হয়ে গেলো বলো তো? তোমার কি শরীর খারাপ করছে নাকি? তাহলে যদি শরীর খারাপ লেগে থাকে তাহলে তুমি বলো না হয় আমরা সকলে মিলে বাড়ি ফিরে যাই। অন্যদিকে অনামিকা বলতে থাকে যে না না, ছোটো বৌদি, আমি তোমাকে একটা কথা বলছি, তোমাদের এতটা অস্থির হওয়ার কোনো কিছু নেই। আমি বরঞ্চ এক কাজ করি, আমি তোতা এবং অন্য কাউকে নিয়ে আমি বাড়ি চলে যাই, তোমরা নিজেদের মতন করে শপিং করে না হয় নিজেদের মতো করে সময় করে এসো। অন্যদিকে ঈশা বলতে থাকে যে এবার এটা কি করে হয়? তোমাকে এই অবস্থায় আমরা একা ছেড়ে দিলে বাড়ি গিয়ে আমাদেরকেই তো প্রশ্নকে বিধ্বস্ত হতে হবে। সকলে যখন আমাদেরকে প্রশ্ন করবে যে তোমার মতন একটা অসুস্থ মানুষকে, যে কিনা খড়গপুর সম্পর্কে কিছুই জানে না, তাকে কী করে আমরা বাচ্চাদের সাথে একা ছেড়ে দিলাম, তখন আমরা কী বলবো বলো তো? অন্যদিকে অনামিকা বলতে থাকে যে ঈশা, তুমি আমাকে নিয়ে একদম টেনশন করো না, আমি এতটাও বাচ্চা মেয়ে নয় যে আমি চিনে আর যে কেন বাড়ি অবধি যেতে পারবো না। আমি বাড়ি গিয়ে তোমাকে বরঞ্চ ফোন করবো, তখন নিশ্চয়ই তুমি টেনশন মুক্ত হবে। কিন্তু তুমি তোমার কাজ মাঝ পথে ফেলে রেখে প্লিজ আমাকে এরকম করে অপরাধী বোধে ফেলে দিও না। অন্যদিকে ঈশা বলতে থাকে যে ঠিক আছে, তাহলে বরঞ্চ তোমরা বরঞ্চ আন্টির সাথে চলে যাও। অন্যদিকে যখন রাই ট্যাক্সির জন্য অপেক্ষা করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই অনির্বাণ যখন পার্কিং লট থেকে নিজের গাড়ি নিয়ে বের হতে থাকে, ঠিক সেই মুহূর্তেই অনির্বাণের হঠাৎ করে যখন রাইয়ের উপরে গিয়ে চোখ পড়ে, তখন শুভকে হঠাৎ করে অনির্বাণ বলে ওঠে যে শুভ, ওদিকে দেখ। কেন জানি না আমার মনে হচ্ছে যে আমার রাই দাঁড়িয়েছিল, আমি একদম ঠিক দেখেছি সেটা আমার রাই ছিল, রাই আমার সামনে এখানে দাঁড়িয়েছিল। অন্যদিকে শুভ বলতে থাকে যে আচ্ছা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে বলতো? তুই এখানে রাই বৌদিকে কোথা থেকে দেখতে পাবি বলতো? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে হ্যাঁ, সেটা রাই ছিল, চল তো একবার ওই পাড়ে গিয়ে দেখি। অন্যদিকে রাস্তা পার হওয়ার সময় অনির্বাণ যখন দূর থেকে রাই রাই বলে ডাকতে থাকে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের আওয়াজ টের পাওয়া মাত্রই রাই দুম করে এক অটোতে চড়ে বসে এবং সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে অল্পের জন্য আমি আবারও রাইকে হারিয়ে ফেললাম। সেটা আমি কনফার্ম যে সেটা আমার রাই ছিল, কিন্তু রাই কোথায় বা যাচ্ছে আর এই শহরেই বা ও কী করছে? এই শহর সম্পর্কে তো মোটেও আইডিয়া থাকার কথা না, ও তো কোনোদিন আগে এই শহরে আসেনি আমি যতদূর ও সম্পর্কে জানি। তাহলে ও এই শহরে কী করে এলো? আর এই শহরে আসা সত্ত্বেও ওকে কোনো মতেই নিজের বেঁচে থাকার খবরটা আমাদের কাছে এখনও কেন দিল না? আর নিজেকে কেনই বা আমাদের সকলের কাছে আড়াল করার চেষ্টা করছে? ওকে কোনো মতে আমার আওয়াজটা শুনতে পাইনি নাকি আমার আওয়াজটা ওর অবধি পৌঁছোয়নি? হ্যাঁ রে শুভ, বল না। অন্যদিকে শুভ বলতে থাকে যে এটা কী করে হতে পারে? একই শহরে দুজন মানুষ অচেনা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।